লাঞ্চ করতে এসেছিলাম আজকে কলকাতা পাইস হোটেলে। তোমাদের গতকাল রাতেই বলেছিলাম যে আজকে অফিসে আসবো, অফিসে একটু কাজ আছে। তো রিনি আমাকে ফোন করে বললো যে তুমি না আসতে পারলে আমি চলে আসছি, কিন্তু না আজকে ইচ্ছা আছে বাইরে যাওয়ার। রিমো আমাকে নিয়ে এসেছে, আমি যেটা আন্দাজ করেছি সেটাই। এই যে হ্যাঁ, এটা তো প্ল্যানে একদমই ছিল না। আমাকে বললো আয়। হ্যাঁ হ্যাঁ, অ্যাটিক লাউঞ্জ ছিল এই উপরের ফ্লোরটাতে, রুফটপটাতে। সেখানের মধ্যে রিনির আর আমার প্রথম দেখা। ফ্রাইডে ইভিনিংয়ে তোমরাও যদি চেষ্টা করো সানডের জন্য স্লট পাবে। একদমই রিচ খাবার দাবার খেতে ইচ্ছা করছে না কদিন ধরে। আজকে যদি আমার লাঞ্চে অফিসে বিরিয়ানি ছিল। আমাদের বলতে ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ মিনিস্টার আসতে চলেছেন, শুভেন্দু অধিকারী। Is it perfect? Definitely not. Is there a room for improvement? A huge room for improvement. সেই আজকে রিনির আর আমার মধ্যে একটা বিশাল বড় কথা নিয়ে তর্ক, ঠিক তর্ক না, একটা তর্ক বিতর্ক, লাইক ইট ওয়াজ এ ডিবেট। আমি যদি হাউসটা রেন্ট নিচ্ছি, তুমি এই হাউসটাকে হোম বানাচ্ছ। একটা ছেলের রেসপন্সিবিলিটি শুধু ওখানে শেষ হয়ে যায় না যে তুমি রেন্ট দিয়ে দিয়েছো। This is where I'm coming from. And this is where I am coming from. ব্লগটা আজকে লাঞ্চ দেখিয়ে শুরু করছি। রয়েছে কলা পাতার উপরে এক থালা ভাত, তার সাথে আছে ডাল, বেগুন ভাজা আর মাটন কষা। লাঞ্চটা করে নিই, তারপরে তোমাদের সাথে মুখোমুখি কথা বলছি। হ্যালো বিবি ফ্যামিলি, গুড আফটারনুন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো, আমরাও ভালোই আছি। লাঞ্চের প্লেট দিয়ে শুরু করলাম। তো লাঞ্চ করতে এসেছিলাম আজকে কলকাতা পাইস হোটেলে। তোমাদের গতকাল রাতেই বলেছিলাম যে আজকে অফিসে আসবো, অফিসে একটু কাজ আছে। তো অফিসে কাজ নেই, অ্যাকচুয়ালি কাজ ছিল, তাই অফিসে চলে এসেছিলাম, অফিস থেকেই কাজ করছিলাম। তো লাঞ্চের ব্যবস্থা জেনারেলি শুক্রবার দিন আমাদের থাকে না, রিনিও লাঞ্চ জানিয়েই যায়। তাই আমি প্রথম থেকে প্ল্যান করে এসেছিলাম যে আজকে কলকাতা পাইস হোটেলেই খেয়ে তারপরে যাবো। যদিও আজকে লাঞ্চ করতে করতে একটু দেরি হয়ে গেছে, অলরেডি এখন বাজে 3:30। আমি যাচ্ছি এখন বাড়ি গিয়ে ব্যাগটা রেখে একটুখানি রেস্ট করতে পারবো, তারপরে আবার রিনিকে নিতে যেতে হবে। তো রিনিরা আমার হঠাৎ করে প্ল্যান হয়ে গেলো যে একটু বিকালবেলা ওকে পিক করতে যাবো, তারপরে আমরা একটু ঘুরে টুরে আসবো। কোথায় ঘুরতে যাবো সেটা কোনো প্ল্যান হয়নি, জাস্ট ঘুরতে যাবো এটা প্ল্যান হয়েছে। তো চলো আমি এখন বের হচ্ছি, যাই বাড়ি, তারপরে কথা হচ্ছে। প্রচণ্ড রোদ এখন এখানে, মনে হচ্ছে যেন বাড়িতে ঢুকে আবার বেরিয়ে পড়ছি। বাড়িতে ঢুকতেই বেজে গেছিলো অলমোস্ট 4টা। তারপরে এত রোদের মধ্যে চালিয়ে এসেছি আজকে, তো একটু মাথা ধরে গেছিলো। এসে না একটু শুয়েছি, আর শোয়ার সাথে সাথে আবার সেই সময় হয়ে গেছে বেরিয়ে যাওয়ার। তো আজকে না গেলেও হতো। রিনি আমাকে ফোন করে বললো যে তুমি না আসতে পারলে আমি চলে আসছি, কিন্তু না আজকে ইচ্ছা আছে বাইরে যাওয়ার। কারণ অনেক দিন হয়েছে আমরা কোরমাংলা সাইডে যাই না। তো আমি নিজেই প্ল্যান করেছি, রিনি এখনও জানি না। তো প্ল্যানটা এটা যে জাস্ট একটু কোরমাংলা যাবো। কোরমাংলাতে আমাদের একটা ফুচকার দোকান আছে, ওখানে একটা ফুচকার দোকানে যেখানে খুব ভালো দহি পুরি পাওয়া যায়। আমার খুব ইচ্ছা ওখানে খাওয়ার, রিনিরও খুব পছন্দ। আশা করছি শি উইল এগ্রি টু ইট। দেখা যাক, যাই আগে ওকে নিয়ে আসি, মানে আগে নিতে যাই, ওখান থেকে তারপর দেখি কোরমাংলা যাই, তারপর ফাইনালি বাড়িতে ঢুকবো। গুড ইভিনিং এভরিওয়ান। অফিস থেকে বেরিয়ে এখন তোমাদের সামনে বকবক করছি। সারাদিনে তো আমার দেখা তোমরা পাওনি। আর কোথায় এসেছি, রিমো আমাকে নিয়ে এসেছে, আমি যেটা আন্দাজ করেছি সেটাই। এই যে এটা হচ্ছে আমাদের ফেভারিট ফুচকাওয়ালা। এখানে আমরা খুব ভালোবেসে দই ফুচকাটা খাই, অনেক বছর আগে থেকে এখানে খাই। আর এইখানেই রিমো নিয়ে এসেছে আমাকে। যেই ও কোরমাংলার দিকে টার্ন নিয়েছে তখনই আমি বুঝে গেছি আজকে ও দই ফুচকা নেই। কারণ আমাকে বলছে কোথায় যাচ্ছে বলবো না, চুপচাপ বসে থাকো, কথা বলবে না। আর সকালে ঝগড়া করে বেরিয়েছিলাম, সেই জন্য ওটার ঝাল মেটাতে এখন ঠান্ডা ঠান্ডা দই ফুচকা খাওয়া হবে। এনিওয়েজ এখন ওই যে দাঁড়িয়ে আছে পিছনে, ওয়েট করছে। কত বড় লাইন দেখো এখানে ফুচকার। এখানে সবসময় খুব লাইন পড়ে আর খুবই ভালো বানায়। তোমাদেরকে একটু লোকেশনটা বলে দিই, জাস্ট সোনি সিগন্যাল থেকে একটু ডান দিকে আসবে, টুয়ার্ডস কি বলবো, ওই এখানে একটা এসবিআই আছে, এসবিআইয়ের একদম সামনে বসে। কথা ছিল দই পুরি খেতে আসবো, দহি পুরি নিয়েছি আমি, কিন্তু আরেকজন মোমো নিয়ে নিল হঠাৎ করে। এটা তো প্ল্যানে ছিল না। চকচক করছিল মোমোটা। হ্যাঁ, এটা তো প্ল্যানে একদমই ছিল না। আমাকে বললো আয়। হ্যাঁ হ্যাঁ বললো না। এখানে বাই দ্য ওয়ে ওই যে অ্যাটিক লাউঞ্জটা কি দেখতে পাচ্ছ তোমরা এখানে, এই যে সামনে বিশাল বড় বড় করে গ্রিনের মধ্যে লেখা। তো এখন মনে হয় এটা বন্ধ হয়ে গেছে, না চলছে এখনো, বন্ধ হয়ে গেছে। হ্যাঁ, কি হয়েছিল অ্যাটিক লাউঞ্জে যেন, কি হয়েছিল? অ্যাক্সিডেন্টলি আমাদের দেখা হয়ে গেছিল। অ্যাক্সিডেন্টালি হয়েছিল? ফালতু কথা, প্ল্যান করে দেখা হয়েছিল, প্রথম দেখা হয়েছিল। খাওয়া শেষ হলো, তারপরে তোমাদের ভালো একটু গল্পটা বলি। এখানে অ্যাটিক লাউঞ্জ যেটা রয়েছে, অ্যাটিক লাউঞ্জ ছিল এই উপরের ফ্লোরটাতে, রুফটপটাতে। সেখানের মধ্যে রিনির আর আমার প্রথম দেখা। যখন আমরা দেখা করার জন্য প্ল্যান করলাম যে আজকে প্ল্যানটা ইজ লাইক
1 আওয়ারে হয়েছিল বোধহয়। না 1 আওয়ারে হয়নি, সারা সকাল কথা বলে তারপরে প্ল্যান হচ্ছিল। সকালে কথা না 12টায় দুপুরে পর থেকে একটু একটু কথা হয়েছিল, তারপরে ওকে ফাইন চলো। আমি বলেছিলাম ঠিক আছে চলো কাছাকাছি যখন আছি দেখা করি। তো বাই দ্য ওয়ে এটা হচ্ছে অ্যাটিক লাউঞ্জ, আর এই বিল্ডিংটাতেই ছিল হলো রিনির অফিস ছিল, সেকেন্ড ফ্লোরে ছিল না? সেকেন্ড ফ্লোরটাতে ছিল। হ্যাঁ, তো এখানে রিনির অফিস ছিল আর আমার অফিস ছিল ঠিক এই সোনি সিগন্যালের এই পাশে একটা ওয়ান কোওয়ার্কস করে আছে ওখানে, মানে একদমই হাঁটার পথে। তারপরে আস্তে আস্তে যখন প্রেম হয়ে গেল তখন রোজ আমার এটা দাঁড়ানোর জায়গা ছিল, আমি এসে এখানে নিচে অপেক্ষা করতাম আর এখান থেকে আমি ফুচকা খেতাম। হ্যাঁ কি করব, আধা ঘন্টা 1 ঘন্টা দাঁড়াতে হলো, তখন তো কিছু একটা করতে হবে, মানচিং করতাম আমি তখন এই ফুচকাতে। তো যাই হোক, এই হচ্ছে গল্প, এবার বের হই। ঘরে ফিরে না দুজনে জাস্ট একটুখানি ল্যাদ খাচ্ছিলাম, এই এদিক ওদিকের কথা বলা আর কি। আর দেখো আমার চোখটা কেমন ঢুকে গেছে। সত্যি কথা বলতে এই পুরো সপ্তাহটা না ভালো করে যেন ঘুমই হয়নি। আর ওয়েট করছিলাম যে কবে স্যাটারডেটা আসবে, একটুখানি 10 ঘন্টা যদি আমি ঘুমোতে পারি এটা আমার কাছে বিশাল ব্যাপার হবে। আজ অব্দি এটা হয়নি, দেখা যাক, চেষ্টা করতে হবে। তার জন্য না কি না আগে ঘুমোতে হবে, পরের দিন সকালে তো আলো হয়ে যায় আর ঘুমটা হয় না। আর এখন একটা বিশাল মজার ব্যাপার হয়েছে, কি বলতো, ইনস্টা হেল্পে আমি সানডের বুকিং পেয়েছি, তাও মর্নিংয়ে। ভাবাই যায় না, লাস্ট কত দিন আমরা চেষ্টা করেছি সবসময় সানডেটা পুরো ফুল থাকে। ইভেন আজকে সকালেও ট্রাই করেছিলাম, কারণ আমার দিদি বলে দিয়েছে যে সানডেতে ছুটি নেবে। ও ছুটি নিতেই পারে, কিন্তু তার সাথে সাথে আমাকে তো ইনস্টা হেল্পটাও পেতে হবে, তাই না? আর আজকে সকালে যখন দেখলাম স্লট দেখাচ্ছে না, আমার কি টেনশন, আমি বললাম বাবা আবার যদি বুকিং করার আগে সব ফাঁকা হয়ে যায়। এখন এমনি এমনি অ্যাপটা খুলে চেক করলাম, তো যেটা বোঝা গেল ফ্রাইডে ইভিনিংয়ে তোমরাও যদি চেষ্টা করো সানডের জন্য স্লট পাবে, যেটা আমি পেয়েছি। আমি এত খুশি হয়ে গেছি, খুশি হয়ে ভিডিওটা স্টার্ট করে ফেললাম যে তোমাদেরকেও জানাই। আই এম শিওর যে তোমরাও নিশ্চয়ই চেষ্টা করো মাঝে মাঝে এরকম ইনস্টা হেল্প বুক করতে সানডের জন্য, আর পাও না তো এরকম করতে পারো। আমার ক্ষেত্রে এটা কাজ করলো যে অ্যাটলিস্ট ফ্রাইডে ইভিনিংয়ে সানডেটা খুলে গেছে, সানডে মর্নিং এখন বুক করে দিলাম। অনেক শান্তি, মেন্টালি এখন অনেকটা রিল্যাক্স থাকবে যে সানডেতে ওই ঘর পরিষ্কারের দিকে নিজেকে দৌড়তে হবে না, অন্য কাজগুলো করা যাবে। আজকে ডিনারটা একদম সিম্পল বানানো হচ্ছে, ভাত, ফুলকপি আলু দিয়ে ভাজা আর মুসুর ডাল, তাতে একটু লেবু পাতা দিয়ে, একদম সিম্পল। আমাদের না একদমই রিচ খাবার দাবার খেতে ইচ্ছা করছে না কদিন ধরে। আজকে যদি আমার লাঞ্চে অফিসে বিরিয়ানি ছিল, তো ওই সব খেয়ে না আবার মনে হচ্ছে না আবার ভেজে চলে যাই। কিছু একটা প্রবলেম হচ্ছে, এখন একদমই রিচ খেতে ভালো লাগছে না, যেটা একদিকে ভালো হচ্ছে, একটু ডাইজেশনটাও বেটার হচ্ছে। এত উল্টোপাল্টা খাওয়া হয়েছিল না ঘুরতে গিয়ে। তো যাই হোক, তোমরা দেখছো এখনো আমি আমার অফিসের ড্রেসেই আছি, আর ভাবলাম তোমাদের সাথে এই ড্রেসটা শেয়ার করি। কিচেনে দাঁড়িয়েই দেখাচ্ছি, এই কুর্তাটা না আমি নতুন কিনেছি, আনুকের কুর্তা, মিন্ত্রা থেকে। এটা মিন্ত্রা থেকে একটা শর্ট কুর্তা, ওই অফিসে পরার জন্য। আর এত গরম পড়েছিল তখনই অর্ডারটা করেছিলাম, কিন্তু 2 উইকস লেগেছে বলতে পারে এটা পুরোপুরি হাতে পেতে। মাঝে আমরা ছিলাম না, অর্ডারটা মাঝখানে যেটা ডেলিভার হয়েছিল সাইজটা গন্ডগোল হয়েছিল, বাট এটা এখন একদম ঠিক আছে। খুবই কমফোর্টেবল, এত আরাম না, পুরো কটনের, খুব আরাম লাগছে পরে। লিঙ্কটা আমি শেয়ার করে দেবো, তোমরাও দেখতে পারো। অফিসে পড়ার জন্য বা এমনিও যে কোনো জায়গাতেই পড়ার জন্য খুবই ভালো। খুব লং লেন্থের না, একটা মিড লেন্থের উপর রয়েছে, আর একটা বেসিক একটা ট্রাউজার দিয়ে আমি পেয়ার করেছি। তো আমার খুবই ভালো লাগছে। প্লিজ জানিও কমেন্ট করে তোমাদের কেমন লেগেছে। আমি কিন্তু খুব আরাম পাচ্ছি এটা পরে। আমাদের ডিনারের প্লেটটা দেখো, একদম ছিমছাম। এরকমটা কিন্তু আমাদের বাড়িতে এখন হয় না, আজকাল আমরা একটু খাওয়ার চেষ্টা করছি। কোনো কিছু স্পেশাল আইটেম নেই, সিম্পল ভাজা, ডাল আর ভাত। ডিনার করে এখন বসে আছি ড্রয়িং রুমে, একটুখানি ফ্যানের হাওয়া খাচ্ছি। এখন কিন্তু আমাদের ঘরটা বেশ ঠান্ডা, আরামসে বসে থাকা যাচ্ছে, আর ওই কষ্টটা নেই। তো ইয়েস, আমরা তাই জন্য খুশি। আর তোমরা দেখতেই পেয়েছো আমরা কিন্তু কুলারের আইডিয়াটা ড্রপ করে দিয়েছি। তো এই নিয়ে জাস্ট কথাটা তো হচ্ছিলো রিমোর সাথে। কালকে তো একটা বড় দিন, আগামীকাল ওথ সেরেমনি ডে, আর আমাদের ভাবি চিফ মিনিস্টার, আমাদের বলতে ওয়েস্ট বেঙ্গলের নতুন চিফ মিনিস্টার আসতে চলেছেন, শুভেন্দু অধিকারী। অনেক বিপুল সংখ্যক ভোটে উনি জিতেছেন এবং ওনার পার্টি জয়ী হয়েছেন। তো বিজেপি নতুন সরকার গঠন করবে এবং মানুষের প্রচুর এক্সপেকটেশন নিয়ে এই জায়গাটাতে ওনারা এসে পৌঁছেছেন। এখন দেখার বিষয় হচ্ছে নেক্সট 5 বছরের মধ্যে কতটা কি ইমপ্রুভমেন্ট, কতটা কি ডেভেলপমেন্ট ওনারা করতে পারেন। ডেফিনেটলি অনেক আশা তো রয়েছে, অনেক হোপ নিয়ে এই ভোটটা হয়েছে। বেসিক্যালি অনেক
অনেক আশা ভরসা নিয়ে সবাই ওনাদের দিকে এগিয়ে গেছেন। এবার দেখা যাক ওনারা কতটা সে কাজটাকে করতে পারে। মানে আমি যেহেতু ছোটোবেলা থেকে ওয়েস্ট বেঙ্গলে বড় হয়েছি, তো অনেক কিছুই দেখেছি। মাঝখানে এই যে সরকার চেঞ্জ, অনেক কিছুই আমরা দেখেছি। আমি কিন্তু প্রপার সরকারি স্কুল কলেজে পড়ে বড় হয়েছি, তো অবভিয়াসলি অনেক কিছু দেখেছি সেক্ষেত্রে। তো আজকের দিনে দাঁড়িয়ে বলতে পারি যে ওখানকার ইনফ্রাস্ট্রাকচারের অবস্থা সত্যি খুব খারাপ। তো সেই জায়গাগুলো যেন ইমপ্রুভ করে, সেটাই একটা এক্সপেকটেশন নতুন সরকারের প্রতি। এটা আমার বক্তব্য। আরও অনেক কিছু রিকোয়ারমেন্ট আছে যাতে ওখানে নতুন কর্মসংস্থান হতে পারে, সেটা একটা বড় ব্যাপার। তো এই জিনিসগুলো যদি ওনারা একটু ইমপ্রুভ করতে পারেন, আই থিঙ্ক তাতে অনেক সুবিধা হবে মানুষজনের। ওই বেকার ভাতা আর এইসব টাকা পয়সার দিকে আই থিঙ্ক বসে থাকতে হবে না। জাস্ট ওপিনিয়ন, এবার দেখা যাক কেমন কি হয়। তোমাদের সকলেরও কি মতামত সেটাও জানিও, জানলে ভালো লাগবে। যদিও খুব বেশি আমি এখানে বলতে চাই না, বাট আগামীকাল একটা বড় দিন, আমাদের সকলের টিভির দিকে নজর থাকবে। রিনি যখন ওয়েস্ট বেঙ্গলের নতুন সরকার নিয়ে কথা বলেছে, আমিও ভাবলাম একটু মাঝখান দিয়ে আমি আমার আসামটাকেও ঢুকিয়ে দিই। আসামের নতুন সরকার গঠন হতে চলেছে 12 তারিখে, মে মাসের 12 তারিখে আই থিঙ্ক ওথ টেকিং সেরেমনি রয়েছে। এখন পর্যন্ত অ্যানাউন্স হয় না কে সিএম হবে, বাট মোস্ট লাইকলি হিমন্ত বিশ্ব শর্মাই হতে চলেছে। উনি লিড করবে পার্টিটাকে। হি হ্যাজ ডান এ গুড জব টিল নাও। যদিও আমি আসামে থাকি না, আমি খুব একটা ওপিনিয়ন দিতে পারবো না এটার বিষয়ে, কিন্তু যতটা শুনেছি অ্যান্ড যতটা দেখেছি নিজের চোখে, এবার যখন আসামে গেলাম, থিংস হ্যাভ ইমপ্রুভড। অনেকটা বেশি ইনফ্রাস্ট্রাকচারের উপরে নজর দেওয়া হয়েছে, জিনিসপত্র ঠিক হচ্ছে। ইজ ইট পারফেক্ট? ডেফিনেটলি নট। ইজ দ্যার আ রুম ফর ইমপ্রুভমেন্ট? আ হিউজ রুম ফর ইমপ্রুভমেন্ট। কিন্তু আই থিঙ্ক আস্তে আস্তে সময় লাগবে। আমরা যদি এটা মনে করি যে 5 বছর আছে, 5 বছরে প্রচুর কিছু হয়ে যায়, এটা হয় না। আমি যদি আজকে ধরো বললাম যে হ্যাঁ ঠিক আছে, আমি 1 লাখটা মানুষ নিয়ে আসলাম, 1 লাখ মানুষ এনে আমি বললাম যে আজকে তাজমহল বানিয়ে দাও, ইট ইজ নট গোয়িং টু হ্যাপেন। মানে একদিনে তো আর হয় না। রোম ওয়াজ নট বিল্ট ইন এ ডে, এটা কথাই আছে। তো সেরকমই সময় দিতে হবে, যে কোনো সরকারকে একটু সময় দিতে হবে। যে রিনির, আমি স্পেসিফিক্যালি রিনির ইয়েতেই বলছি, ওয়েস্ট বেঙ্গলে 34 ইয়ার্স লেফটের রাজত্ব ছিল, 15 বছর ধরে টিএমসির রাজত্ব ছিল। এখন বিজেপি আসছে, হ্যাঁ ওদের মাথার উপরে প্রচুর রেসপন্সিবিলিটি থাকবে, ডেফিনেটলি লোকেরা প্রতিটা জিনিসে নজর রাখবে, বাট ইউ অলসো উইল হ্যাভ টু কিপ ইউর পেশেন্স। একটু ধৈর্য ধরতে হবে, কারণ একদিনে এসে বিজেপি সব কিছু তারা পরিবর্তন করে দিতে পারবে না। পরিবর্তনের জন্য একটু সময় দিতে হবে। ইজ 5 years এ গুড এনাফ টাইম? মেবি ইয়েস। অ্যাটলিস্ট ওই ডিরেকশনে যদি মুভ করা শুরু করে, তাও বলতে পারবে যে হ্যাঁ ঠিক আছে, 5 বছরে কাজ শুরু হয়েছে, 10 বছরে গিয়ে হয়তো কাজটা শেষ হবে। দেখার ব্যাপার, সবটাই দেখার ব্যাপার। আসামের কথা যদি বলি, মোটামুটি 15 বছর কংগ্রেসের রাজত্ব ছিল, তারপরে মানুষরা হতাশ হয়ে গেছে। এখন কংগ্রেসের একদম চিনিমিনি সব পড়ে রয়েছে। বাকি এখন আরও 10 বছর ধরে বিজেপির সরকার রয়েছে, এখন এবছরও বিজেপি এসেছে, তো আরও 15 বছর হয়েই যাবে বিজেপির। এখন এটাও দেখার বিষয় যে বিজেপি এখন নেক্সট 5 বছরে কতটা কি এই উন্নতি যতটুকু নিয়ে গেছে, ওটাকে আরও কতটা মাল্টিপ্লাই করতে পারে, কতটা বাড়তে পারে। সবটাই এখন সময় সাপেক্ষ। সময়ের সাথে সাথে সব আস্তে আস্তে বেরোবে। নাহলে পরের যখন ইলেকশন হবে তখন আবার টাটা বাই বাই হয়ে যাবে বিজেপি, আর নতুন পার্টি আসবে। আর নাহলে রয়েছেই একদম সেই গঠবান্ধা, হয়তো বিজেপি গেলে কংগ্রেস ঠুকবে আর কি। এইগুলো হলো পলিটিক্সের কথা। ঠিক আছে, পলিটিক্সের কথা থেকে বাইরে আসি। আজকে রিনির আর আমার মধ্যে একটা বিশাল বড় কথা নিয়ে তর্ক, ঠিক তর্ক না, একটা তর্ক বিতর্ক, লাইক ইট ওয়াজ এ ডিবেট, যেটা আমাদের মধ্যে দুজনের মধ্যে হচ্ছিল। রিনি আমাকে একটা রিল দেখিয়েছে। এই রিলটা কি ছিল? উঠে আসো, কাম হিয়ার। গড ব্লেস ইউ, অনলি ইফ গড ওয়ান্টস টু ব্লেস ইউ। তুমি আমার সাথে তর্ক করো এরকম করে? তর্ক ছিল, ইট ওয়াজ নট আলোচনা, ডেফিনেটলি নট আলোচনা। ইট ওয়াজ মোর লাইক এ ডিবেট। আর্গুমেন্ট ছিল না, ঝগড়া ছিল না, ইট ওয়াজ মোর লাইক এ ডিবেট। রিনি আমাকে একটা শর্টস, একটা রিল দেখিয়েছিল। আজকাল না একটা টার্ম খুব বেরিয়ে আসছে সোশ্যাল মিডিয়াতে, ফেমিনিন এনার্জি অ্যান্ড উমেন শুড বি আ মাল্টিপ্লায়ার। তাতে তাদের ফেমিনিন এনার্জিটা বরাদ্দ থাকবে, এক কথা। হোয়াট ইজ বরাদ্দ? মানে ইনট্যাক্ট। আই এম ভেরি ব্যাড এট দিস স্পেসিফিক ওয়ার্ডস। বাংলার প্রচুর কঠিন কঠিন শব্দ আমার মাথার উপর দিয়ে একদম ইচ্ছান দিকে যায়। থাকবে বেসিক্যালি তাদের ফেমিনিন এনার্জিটা ইনট্যাক্ট থাকবে। আচ্ছা, ওকে। তো এবার রিলটা কি ছিল ওইটা বলো।
এবার রিলটাতে এটাই বলছে, তো বেসিক্যালি হাজব্যান্ডটা তার ওয়াইফকে ডেডিকেট করে রিলটা বানিয়েছে যে আমার ওয়াইফ খুব গিল্ট ফিল করে, কারণ কি ওর মনে হয় যে শি ইজ নট ফাইন্যান্সিয়ালি কন্ট্রিবিউটিং ইন দ্য হাউস হোল্ড থিংস, বেসিক্যালি মানে সংসারের ক্ষেত্রে। তো তখন তার হাজব্যান্ডটা বলে তুমি তো মাল্টিপ্লায়ার, তুমি আমাকে আমি যদি হাউসটা রেন্ট নিচ্ছি, তুমি এই হাউসটাকে হোম বানাচ্ছ, আমি আমার ঘুরতে যাওয়াটার মধ্যে তুমি মেমোরিজ অ্যাড করছো, আমার ছেলে মেয়েদেরকে আমি যে ভালোবাসাটা তোমাকে দিচ্ছি, তো আমার ছেলে মেয়েকে তুমি সেই ভালোবাসাটাকে দিচ্ছ, মানে সব মিলিয়ে দেখাচ্ছে যে প্রত্যেকটা সিচুয়েশনে ওয়াইফ সেটাকে বাড়িয়ে দিচ্ছে, ব্যাপারটাকে এনহ্যান্স করছে। আমি ওইটাকে অপোজ করেছি, আমি বলেছি আই ডু নট অ্যাগ্রি উইথ দিস, যেটা রিনির মনে হলো যে আই এম নট অ্যাকসেপ্টিং আ উমেন্স কন্ট্রিবিউশন টু দ্য হাউস হোল্ড। যে একটা মহিলা, ওর মনে হয়েছে যে একটা মেয়ে যদি ফিনান্সিয়ালি কন্ট্রিবিউট করে তাহলেই ওটা কন্ট্রিবিউশন কনসিডার করছি আমি, বাট একটা মেয়ে বা একটা মহিলা যখন এত কিছু করছে, একটা বাড়িকে একটা ঘর বানানো, ডিড আই সে ইট রাইট, ঘরকে বাড়ি বানানো বা হোয়াট এভার, মেকিং আ হাউস ইনটু এ হোম, ভালোবাসাকে দ্বিগুণ বাড়িয়ে দেওয়া, এটাকে সন্তানের ইয়ে করা, ভরণ পোষণ দেখা, সব কিছু ইয়ে করে আমি নাকি না আমি তর্ক অলরেডি হয়ে গেছে, নট তর্ক বিতর্ক ছিল এটা। তো ওর কথা ছিল যে আমি হয়তো একটা মহিলাকে ওই রেকগনিশনটা দিচ্ছি না, when I say that I don't agree with this, আমি আমার পার্সপেক্টিভটা এখানে রাখতে চাই, এই জন্য আমি ভাবলাম যে আমি এই জিনিসটাকে তোমাদের সামনে রাখছি। উই উড অলসো লাইক টু নো হোয়াট ইউ গাইজ, বা তোমরা এটা কি মনে করো। আমি এখানে ওটা বলছি না যে ও ভুল বা আমি ভুল, তোমাদের ওপিনিয়নটা কোনটা তোমাদের কি মনে হয় সেটা। তো রিনি আমাকে এটাই বললো যে না, এখানে মেয়েটার কন্ট্রিবিউশনটাকে অ্যাকনোলেজ করা হচ্ছে, ও ফিনান্সিয়ালি যদি সাপোর্ট নাও করতে পারে, একটা মহিলা এইসব অনেক দিক থেকে সাপোর্ট করে, অনেক দিক থেকে ওর ম্যানেজ করে, হ্যাঁ একটা হোম মেকার কথা পিছনে, সো শি ইজ আ মাল্টিপ্লায়ার, ও সবকিছু বাড়িয়ে দিচ্ছে, মানে সুন্দর করে ফেলছে। আমার পার্সপেক্টিভটা এটা ছিল যে যখন একটা ছেলে বলে যে আমি বাড়িটা রেন্ট নিয়েছি বা আমি বাড়িটা কিনে দিয়েছি, আমার বউ বাড়িটাকে মানে বেসিক্যালি এটাকে একটা ঘর বানাচ্ছে, এটাকে একটা থাকার মতো জায়গা বানিয়ে তুলছে। মাই পয়েন্ট অফ ভিউ ওয়াজ যে একটা ছেলের রেসপন্সিবিলিটি শুধু ওখানে শেষ হয়ে যায় না যে তুমি রেন্ট দিয়ে দিয়েছো বা তুমি বাড়িটা কিনে দিয়েছো, ইয়োর রেসপন্সিবিলিটি ডাজ নট এন্ড দেয়ার। তোমার রেসপন্সিবিলিটি তার থেকেও তুমি হয়তো উই ক্যান সি, ছেলে আর মেয়ে আমরা যতই বলি সমান 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 সমান, ইট উইল নেভার বি ইকুয়াল, বাট একটা ছেলের দায়িত্ব রেন্ট দিয়ে শেষ হয়ে যায় না, আরও অ্যাটলিস্ট কিছু না হলেও 20% কন্ট্রিবিউট করতেই পারে হাউস হোল্ডে। যে হ্যাঁ আমিও, মানে হোয়েন ইউ সে যে আমি রেন্ট দিয়েছি, ও বাড়ি বানাচ্ছে, সো ইউ আর পুটিং দ্যাট হোল রেসপন্সিবিলিটি, যে ঘরটাকে বাড়ি বানিয়ে তোলার দায়িত্বটা মহিলাটার। যখন তুমি বলছো আমি ট্রিপ প্ল্যান করি, আমি ট্রিপে নিয়ে যাই, আমার বউ মেমোরিজ বানাচ্ছে, তো ইউ আর পুটিং দ্যাট হোল রেসপন্সিবিলিটি অফ মেকিং দ্যাট ট্রিপ সাকসেসফুল অন ইউর ওয়াইফস শোল্ডার্স। তুমি যখন এটা বলো যে আমি আমার বউকে ভালোবাসি, আর সে এটাকে দ্বিগুণ বাড়িয়ে আমার সন্তানদের দেখাশোনা করছে, ভরণ পোষণ দিচ্ছে, তাদেরকে ভালোবাসা দিচ্ছে, ইউ আর পুটিং দ্যাট হোল এন্টায়ার রেসপন্সিবিলিটি অফ ইউর কিডস, অফ ইউর চিলড্রেন অন ইউর ওয়াইফ, অন ইউর বেটার হাফ। তা আমার পয়েন্ট অফ ভিউ এটা ছিল যে আমি এই লেখাটাকে অ্যাগ্রি করি না, বিকজ একটা ছেলেরও ওখানে দায়িত্ব থাকে, শুধু রেন্ট দিয়ে দেওয়া ডাজ নট এন্ড দ্য রেসপন্সিবিলিটি। আমি এটাই বলেছি, আমি বলেছিলে যে বাড়িটা তো আমারও, তাহলে একজন কেন শুধু ইয়ে করবে? হ্যাঁ আমি ওইটাই বলছি যে বাড়িটা তো দুজনে, আমরা যখন বলি এটা আমাদের বাড়ি, তো ছেলেটারও ওখানে ওই কন্ট্রিবিউশন থাকা উচিত। ডেফিনেটলি 50-50 হবে না, একটা মেয়ের কন্ট্রিবিউশন ওখানে অনেক বেশি থাকে, কিন্তু ছেলেটারও তো একটা 10% কন্ট্রিবিউশন থাকা উচিত। আই কেম ফ্রম দ্যাট পয়েন্ট অফ ভিউ। একটা বাড়িতে যখন সন্তান থাকে, এটা শুধু মার দায়িত্ব হতে পারে না যে মাই দেখাশোনা করছে, ওই ভালোবাসাটা সব মা দেবে, মাই দেখাশোনা করবে। বাবারও একটা দায়িত্ব থাকা উচিত যে হ্যাঁ আমিও সময় দেবো, আমি যতটাই ইয়ে হয়। বলো
বিতর্ক হচ্ছে তো তাই হাত না না তুললাম। বিতর্ক না, আমাদের অলরেডি বিতর্ক হয়ে গেছে, আবার শুরু হয়ে আমরা গেছে। জাস্ট ওপিনিয়নটা কিন্তু তোমাদের ওখানে সামনে কখনো রাখছি। ছেলেটা এটা বলেনি যে আমি কিছুই করছি না, ও বলছে যে তুমি এতটা করছো, ও কিন্তু নিজেকে একবারও বলছে না যে আমি করছি না বলে তুমি করছো বা আমি একদমই করছি ইট ইজ না। আই থিঙ্ক এটা জাস্ট মানে কিছুটা ইন্টারপ্রিটেশনের ব্যাপার রয়েছে। ইন্টারপ্রিটেশন এই কারণে বলছি, সেন্টেন্সটা যেটা লেখা ছিল সেখান থেকে আমি ইন্টারপ্রেট করেছি এইভাবে যে এখানে খালি ওয়াইফ, একটা একটা ওয়াইফ বাড়িতে কতটা এফোর্ট লাগায়, সে ওয়ার্কিং হোক না Definitely ওয়ার্কিং লাগায়। হোক আমি সেটাতে যাচ্ছি না, সেটা সত্ত্বেও তার উপরে গিয়ে এতটা এফোর্ট লাগায় একটা বাড়ির পিছনে সে সবটা ডেফিনেটলি manage লাগায়, এটা করার আমি অ্যাকনলেজ পিছনে। করছি, আমি ওপেনলি অ্যাকনলেজ করছি। আমার বক্তব্যটা হচ্ছে ওখানে যেটা স্টেটমেন্ট লেখা ছিল, আমি যদি এক্স্যাক্টলি ইংলিশটা আমার যদি মনে থাকে, it said that my wife feels guilty that she does not contribute financially to the household, and then I explained it to her, right, something like that. Then I explained it to her. I told her, I pay the rent, you make it a home. তো যখন তুমি শুনছো যে আই পে দ্য রেন্ট ইউ মেক ইট এ হোম, তো ইউ আর পুটিং দ্যাট হোল রেসপন্সিবিলিটি, যে পুরো দায়িত্বটা মেয়েটার, যে ও এটাকে বাড়ি বানাবে, আমার রেসপন্সিবিলিটি এখানেই শেষ যে আমি রেন্টটা পে করে দিচ্ছি। মেয়েরা এটা খুশি খুশি করে। মেয়েরা খুশি খুশি করতে পারে, বাট ছেলের দায়িত্বটা ওখানে শেষ হয় না, আজকের ডেটে অ্যাটলিস্ট হয় না এটা। আমি কারণ এটাও কি, মেনশন এটা করেছি আমি যে বলছি রিমোটের ঘরটা আজকের কেন ডেটে আসছে, কারণ কি হি অলসো ওয়ান্টস টু মেক আ হাউস অ্যাজ আ মানে টু কনভার্ট আ হাউস অ্যাজ আ হোম, সেই জন্য ওর এই আই ঘরটা ডোন্ট খুব ওয়ান্ট বেশি টু, আই থাকে। ওয়ান্ট টু বি এ পার্ট অফ দ্যাট প্রসেস। আমি এটা চাই না যে হ্যাঁ Process মানে তো থাকবে, একা আচ্ছা একা থোড়ি না, আমি কেউ তোমাকে furniture আমি কিনে আমি দেবে। তোমাকে এটা বলতে চাই না যে আবার তর্ক না না, নিয়ে আমি তোমাকে এটা কোনোদিনও বলতে চাই না যে হ্যাঁ ঠিক আছে তুমি দেখে নাও, আমার কাছে সময় নেই, তুমি পছন্দ করে নাও, এটা- তুমি করে নাও, আমি টাকা দিয়ে এটা দেবো। হওয়াটা ভুল, এটা হওয়াটা এটাই ভুল। দিস ইজ ওয়্যার আই এম কামিং ফ্রম। এটা হওয়াটা ভুল। হ্যাঁ বা এবার- যে বা দেখে নাও বাচ্চা It's কাচ্চার not কি কে লাগবে, pay করছে। মানে কোনো It's not কি কে পে করছে। আজকে যদি একটা ওয়াইফ বলে আমি না এই কর্নারটাকে এইভাবে সাজাতে চাই, তখন হাজবেন্ডেরও বলা উচিত ওকে চলো তুমি চুজ করো কি দেখবে, আমি তোমার সাথে যাচ্ছি। দিস ইজ ওয়্যার আই এম কামিং ফ্রম। and this is where I am coming from. যে it should not be when you say যে I pay the rent, you make it a home. This is what I mean. যে you, it feels like the guy's responsibility, মানে ছেলেটা, সরি ইংলিশে চলে গেছে একদম পুরোটাই। আমার তখন মনে হয়েছে যে ছেলেটা বাস মানে ওর রেসপন্সিবিলিটি রেন্ট দেওয়াতে শেষ করে দিচ্ছে। সেটা হয় না। ছেলেটা যখন বলছে সেটা যে কোনোদিনও হয় না। I একটা- love my wife and she doubles that love to the children. Why is it, মানে কেন এটা একটা মহিলার দায়িত্ব সেটা যে সে কোনোদিনই ভালোবাসাটা হয় না। ডাবল করে দেবে, কেন এটা ওর রেসপন্সিবিলিটি না যে ও কিছুটা সেটা ভালোবাসা শেয়ার কোনোদিনই করবে? হয় না। একটা তো wife আমাদের মধ্যে অনেক এই জায়গাটা বেশি থেকে করে, এসেছিল। সেইটাকেই ও বোঝাতে চাইছে যে অ্যাজ আ ওয়াইফ তুমি অনেক বেশি করছো, আমি তো করছি কিন্তু অ্যাজ আ ওয়াইফ তুমি অনেকটা বেশি করছো, এবং সেই অ্যাকনলেজমেন্টের কথাটাই আমি বলেছি। আর আমি সেই ইনকেপেবিলিটি অফ দ্যাট পারসন টু নট শেয়ার দ্যাট কন্ট্রিবিউশন আমি ওখান থেকে বলেছি। এনিওয়ে এটা নিয়ে তর্ক বিতর্ক হচ্ছিল, যেটা আবার এক ঘন্টা না যাই হোক, দেখো এটা তর্ক বিতর্ক ছিল, কোনো সত্যি কথা বলতে একদম ঝগড়া করি নেই আমরা আজকে, এটা নিয়ে আমরা ঝগড়া control হয় না, করে করেছি, না নাহলে ঝগড়া ঝগড়া লেগেই যেত। একদমই হয়নি, এটা জাস্ট মানে দুজনের ওপিনিয়নটা আই থিঙ্ক আমরা দুজন প্লেস করলাম, এই জন্য এটা তোমাদের সামনে প্লেস করেছি। তোমরা জানিও যে তোমরা কোনটা ভুল কোনটা ঠিক, আমি এখানে যাচ্ছি না, তোমরা তোমাদের ওপিনিয়নটা জানিও যে হোয়াট ডু ইউ থিঙ্ক। তো চলো অন দিস ভেরি নোট তোমাদেরকে চিন্তাতে ফেলে রাখলাম, আর আজকে এই ব্লগটাকে এখানে শেষ করছি। যদি আমাদের আজকের এই ভিডিওটা কিছু ভালো লেগে থাকে, প্লিজ ডু লাইক শেয়ার কমেন্ট এন্ড সাবস্ক্রাইব টু আওয়ার চ্যানেল। কমেন্ট করতে ভুলো না, হ্যাঁ আমার ফরে কমেন্ট করবে, ঠিক আছে? কারো ফর বিপদ না, ফর বা এগেইনস্ট না, আমার জন্য দিস ইজ comment নট করবে, ফর ঠিক এন্ড আছে? এগেইনস্ট এই যে আমার ডিবেট। জন্য কমেন্ট করবে। এনিওয়ে গুড নাইট, বাই বাই।